বাংলা ভিশন সংবাদে আপনাদের সঙ্গে থাকছি সেলিনা তাওহিদ, আমি বিপাশা মজুমদার। শুরুতেই সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা 1 মাসের ছুটি চাইলেন। সরকারের ভূমিকার সমালোচনা বিএনপির। লাস ভেগাসে খ্রিস্টান বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত 58, আহত 5 শতাধিক। হামলাকারীর আত্মহত্যা, ঘটনায় ট্রাম্পের শোক। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি বাংলাদেশ ও মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশটির সফররত মন্ত্রীর বৈঠক। কে কি দেবে অপেক্ষা না করে মানবতার দৃষ্টিতে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে সরকার, যুক্তরাষ্ট্রে জানালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবাদ শিরোনাম পেয়েছিলেন। উইংস ক্লিয়ার লেমন ড্রিঙ্ক। এবার বিস্তারিত। দীর্ঘ অবকাশের পর ছুটিতে যাচ্ছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। 1 মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠিয়েছেন তিনি, জানালেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এদিকে বাসভবনে দেখা করতে গিয়ে ব্যর্থ হয়ে ফিরে এসেছেন আইনজীবী সমিতির নেতারা। 25 আগস্ট থেকে শুরু হওয়া অবকাশের শেষ দিন সোমবার। মঙ্গলবার থেকে আবার পুরোদমে কাজ শুরু হবে উচ্চ আদালতে। এমন সময় হঠাৎ ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। 1 মাসের জন্য ছুটির কথা জানিয়ে রাষ্ট্রপতিকে জ্ঞাত করেছেন। ফলে আগামীকাল উনি আপিল বিভাগের বেঞ্চে বসবেন না। অন্যান্য বিচারপতি যারা আছেন তারা বিচার কার্য পরিচালনা করবেন। যারা কনস্টিটিউশন পোস্টে থাকেন তিনি ছুটিতে যাবেন, এটাই জ্ঞাত করানো, যাতে সরকার পরবর্তী পদক্ষেপগুলো নিতে পারেন। দীর্ঘ অবকাশের পর হঠাৎ তার ছুটিতে যাওয়া কোনো কিছুর ইঙ্গিত বহন করে কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, যে কেউ যে কোনো সময় ছুটিতে যেতে পারেন। বিচারপতি এটা নজিরবিহীন কোনো ঘটনাই হতে পারে না। তার কারণ মানুষ মাত্রই তার সুবিধা অসুবিধা থাকতে পারে, শারীরিক কারণ থাকতে পারে। কি কারণে উনি ছুটি নিচ্ছেন সেটা উনিই জানেন। পরবর্তী পদক্ষেপ হলো প্রধান বিচারপতি হিসেবে কে পারফর্ম করবেন, কে প্রধান বিচারপতির দায়িত্বটা পালন করবেন, এই ব্যাপারে রাষ্ট্রপতি পদক্ষেপ নেবেন এবং ওনার এই ছুটিকালীন অবস্থাতে তার দায়িত্ব, প্রধান বিচারপতির দায়িত্ব যিনি পালন করবেন সেই সম্পর্কে এটি গেজেট নোটিফিকেশন হবে। এদিকে প্রধান বিচারপতির ছুটিতে যাওয়ার কথা শুনে তার সাথে দেখা করতে তার বাসভবনে যান সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও সম্পাদক, কিন্তু তারা ব্যর্থ হয়ে ফিরে আসেন। দীর্ঘদিন পরে আমাদের কোর্ট খুলতেছে, এই অবস্থায় হঠাৎ করে আমরা জানতে পারলাম যে মাননীয় প্রধান বিচারপতি ছুটির দরখাস্ত দিয়ে বাসায় চলে এসেছেন। দেশবাসীও আমার মনে হয় উদ্বিগ্ন আছেন কেন এই অবস্থা হলো। অতীতে কখনো এরকম অবস্থার মধ্যে কেউ দেখেননি যে প্রধান বিচারপতি দীর্ঘ ছুটির পরে এই আবার ছুটিতে চলে যান। আমরা সেই কারণেই আজকে প্রধান বিচারপতির সাথে সাক্ষাৎ করতে এসেছিলাম। প্রাথমিক অবস্থায় আমাদেরকে জানানো হয়েছিল প্রধান বিচারপতি অসুস্থ, আপনাদের সাথে এখন সাক্ষাৎ করতে একজন সাব ইন্সপেক্টর বলেছিলেন। তখন আমরা বললাম যে অসুস্থ হলেও আমাদের দেখার দায়িত্ব আছে। পরবর্তীতে আবার সেই একই সাব ইন্সপেক্টর আমাদেরকে জানালেন তো এখন কোনো অসুস্থ না, কিন্তু এই মুহূর্তে উনি সাক্ষাৎ করতে অপারগতা প্রকাশ করছেন। সাধারণত প্রধান বিচারপতি ছুটিতে গেলে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকে সে দায়িত্ব দেয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। একের পর এক প্রতিষ্ঠান ধ্বংসের পর এবার বিচার বিভাগকে নির্বাসনে পাঠানোর ষড়যন্ত্র চলছে, অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দলের মহাসচিব মির্জা ফখরুলের অভিযোগ, রোহিঙ্গা সমস্যা দ্রুত সমাধানে ব্যর্থ হয়েছে সরকার। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভা করে বাংলাদেশ জাতীয় দল। হঠাৎ প্রধান বিচারপতির ছুটির প্রসঙ্গে কথা বলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রধান বিচারপতি নাকি 1 মাসের ছুটি চেয়েছে, এটা কি স্বাভাবিক বলে কারো কাছে মনে হয়? একটার পর একটি প্রতিষ্ঠান ধ্বংস করে বাংলাদেশের মানুষের শেষ আশার স্থল হচ্ছে বিচার বিভাগ। এখন দেখা যাচ্ছে বিচার বিভাগকেও তারা নির্বাসনে দেওয়ার চিন্তা করছে।
যেভাবে গণতন্ত্রকে বন্দী করেছে, মনে হচ্ছে বিচার বিভাগও সেই বন্দির তালিকায় অন্তর্ভুক্ত হতে যাচ্ছে। রোহিঙ্গা গণহত্যা নিয়ে এক আলোকচিত্র প্রদর্শনীতে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, ঐক্যের পরিবর্তে রোহিঙ্গা ইস্যুতে জাতিকে বিভক্ত করছে সরকার। রোহিঙ্গা সমস্যার সমাধান অতি দ্রুত এই সরকার করতে ব্যর্থ হচ্ছে এবং সরকার ব্যর্থ হচ্ছে আন্তর্জাতিক কমিউনিটিকে কনভিন্স করতে যে বাংলাদেশে এখন কি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে। একটি জাতিকে সম্পূর্ণভাবে নির্মূল করে দেওয়ার জন্য কি ভয়াবহ হত্যাযজ্ঞ চালানো হয়েছে। বাংলাদেশ সরকার ব্যর্থ হয়েছে যে মানবতার কি চরম অপমান এখানে ঘটছে সেটা বোঝাতে। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনায় বিএনপি নেতারা বলেন, দ্রুত রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠানো না গেলে ভবিষ্যতে বাংলাদেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে এটি। 5 জানুয়ারির মতো একতরফা নির্বাচন হতে দেয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন বিরোধী নেতারা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। যুক্তরাষ্ট্রের লাস ভেগাসের একটি কনসার্টে খ্রিস্টান বন্দুকধারী এলোপাথারি গুলিতে নিহত হয়েছে অন্তত 58 জন, আহত 5 শতাধিক। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিককালের ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী এই বন্দুক হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরো বাড়ার আশঙ্কা হচ্ছে। হামলার পরই আত্মহত্যা করেছে খ্রিস্টান ধর্মাবলম্বী 64 বছর বয়সী হামলাকারী স্টেফেন প্যাডক। হামলার পেছনে জড়িত থাকার দাবি করেছে আইএস। এত মানুষের হতাহতের ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত রয়েছে ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাসের 3 দিনব্যাপী রুট 91 হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত। স্থানীয় সময় রাত 10টার দিকে উন্মুক্ত এই কনসার্টে জেসন আদিনের সুরের মূর্ছনায় যখন বিমোহিত সবাই, ঠিক তখনই এলোপাথারি গুলির শব্দ। সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে বহু মানুষ। হতাহতদের রক্তে ভেসে যায় ঘটনাস্থল। প্রাণ বাঁচতে ছুটোছুটি শুরু করে আতঙ্কিত শত শত মানুষ। পুলিশ জানিয়েছে, কনসার্টের পাশে থাকা এই মান্দালাই বে হোটেলের 33 তলা থেকেই নিচে মিউজিক ফেস্টিভ্যালের উপর এলোপাথারি গুলি ছুড়ে হামলাকারী। হামলায় স্বয়ংক্রিয় অস্ত্রের গুলির মতো শব্দ শোনা গেছে বলেও জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। সেখানে অনবরত গুলির শব্দ শোনা যাচ্ছিল। আমরা প্রথমে ভেবেছিলাম আতশবাজির শব্দ, কিন্তু যখন কয়েকজনকে পড়ে যেতে দেখি তখন বুঝতে পেরেছি এটা গুলি। অল্প একটু সময় গুলি থেমে আবারও শুরু হয়। প্রায় 20 মিনিট ধরে চলে গুলিবর্ষণ। হামলার পরে অভিযান চালিয়ে মান্দালাই বে হোটেলের একটি কক্ষ থেকে সন্দেহভাজন হামলাকারী স্টিফেন পেডকের মৃতদেহ ও 10টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। তাদের ধারণা, হামলার পর আত্মহত্যা করেছে পেডক। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে হামলাকারীর সাথে থাকা এশিয়ান বংশোদ্ভূত নারী মেরিল ডেনলিকে। এদিকে হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী আইএস। তাদের দাবি, কয়েক মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল পেডক। তবে বিষয়টি নিশ্চিত করতে পারেনি নেভাদা পুলিশ। হামলার পরপরই বন্ধ করে দেওয়া হয়েছে লাস ভেগাসের বহু হোটেল। বন্ধ করা হয়েছে পাশের একটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ফ্লাইট চলাচলও। যুক্তরাষ্ট্রের রাজ্যগুলোর মধ্যে অস্ত্র বহনের ক্ষেত্রে সবচেয়ে শিথিল আইন নেভাদায়। সেখানে যে কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন ছাড়াই অস্ত্র কিনতে ও বহন করতে পারে। এই ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে যুক্তরাষ্ট্রের অস্ত্র বহন আইনের শিথিলতা নিয়ে। রিফাত জামান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি হয়েছে বাংলাদেশ ও মিয়ানমার। রোহিঙ্গা সংকট নিয়ে মিয়ানমারের মন্ত্রীর সাথে বৈঠক শেষে একথা জানান পররাষ্ট্রমন্ত্রী AH মাহমুদ আলী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, মিয়ানমার রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে চায়। শিগগিরই বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মিয়ানমার সফরে যাবেন বলেও জানান তিনি। মিয়ানমার সেনাবাহিনীর নির্মম হত্যাকাণ্ড থেকে জীবন বাঁচাতে গত 25 আগস্ট থেকে বাংলাদেশে পালিয়ে এসেছে 5 লাখেরও বেশি রোহিঙ্গা। মানবিক বিবেচনায় সাময়িক আশ্রয় দিলেও বাংলাদেশের পক্ষ থেকে বারবারই তাগিদ দেওয়া হচ্ছে মিয়ানমারের নাগরিককে নিজ দেশে ফিরিয়ে নেয়ার। অবশেষে এই সংকট সমাধানে সোমবার সকালে বৈঠকে বসে অং সান সুচির দাপ্তরিক মন্ত্রী টিন্ট সোয়ের নেতৃত্বে 5 সদস্যের মিয়ানমারের প্রতিনিধি দল। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আব্দুল নাসের চৌধুরী ও পররাষ্ট্র সচিব উপস্থিত ছিলেন।
রোহিঙ্গাদের নিরাপদ ও যথাযথ মর্যাদার সাথে ফিরিয়ে নেয়ার বিষয়টি তুলে ধরা হয় বাংলাদেশের পক্ষ থেকে। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা অনুষ্ঠিত হয়েছে এবং মিয়ানমার রোহিঙ্গা শরণার্থীদের ফিরিয়ে নেওয়ার প্রস্তাব করেছে। প্রত্যাবাসন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানের জন্য দুই পক্ষ একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনের প্রস্তাবে সম্মত হয়েছে। আমরা উভয়ই সম্মত হয়েছি। এখন এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের কম্পোজিশন কি হবে সেটা আমরা বাংলাদেশও ঠিক করবে, ওরাও ঠিক করবে। রোহিঙ্গা ইস্যুতে দ্বিপাক্ষিক চুক্তির খসড়া মিয়ানমারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান মন্ত্রী। খুব দ্রুত এই সংকটের সমাধান হবে বলেও আশা করেন তিনি। আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে আছেন, উনি খুব শিগগিরই মিয়ানমারে যাবেন। শান্তিপূর্ণ উপায়ে এই সমস্যার আমরা সমাধান করতে চাই এবং দুই পক্ষই তাতে একমত হয়েছে। বেলা 11টায় শুরু হওয়া এই বৈঠক চলে প্রায় 1.5 ঘন্টা। 25শে আগস্ট থেকে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গাদের উপর যে বর্বর নির্যাতন শুরু হয়, সেই ঘটনার প্রায় 1.5 মাসের মাথায় বাংলাদেশে আসে মিয়ানমারের প্রতিনিধি দল। সংকট সমাধানে নানা আশ্বাসের কথাও বলছে তারা, কিন্তু কত দ্রুত এই সমস্যার সমাধান হবে সেটি নির্ভর করে মূলত তাদের আন্তরিকতার উপর। মিজানুর রহমান সবুজ, বাংলা ভিশন, ঢাকা। কে কি দেবে তার জন্য অপেক্ষা না করে মানবতার দৃষ্টি নিয়ে তাদের পাশে দাঁড়িয়েছে সরকার। ওয়াশিংটন ডিসিতে রবিবার বিকেলে নেতাকর্মীদের সাথে সাক্ষাতে এই মন্তব্য করেন তিনি। পদ্মা সেতুতে প্রথমবারের মতো স্প্যান বসানোয় তিনি খুশি। এর মাধ্যমে দেশের ভাবমূর্তি বিশ্ব পরিমণ্ডলে আরো উজ্জ্বল হলো। যুক্তরাষ্ট্র থেকে বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ আব্দুল মুহিত, ক্যামেরায় ছিলেন কামরুল হাসান। মানুষের ভিতরে যে একটা যুক্তরাষ্ট্র সফরে আকস্মিক অসুস্থ থাকার 5 দিনের মাথায় দলের প্রবাসী নেতাকর্মীদের সাক্ষাৎ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভার্জিনিয়ার রিচ কার্টন হোটেলে ছোট্ট পরিসরে কয়েক দফায় নেতাকর্মীদের সাক্ষাৎ দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রবাসীদের বিভিন্ন ইস্যুতে সমাধান দেওয়ার পাশাপাশি কথা বলেন পদ্মা সেতু ইস্যুতেও। এটা মনে করি আন্তর্জাতিকভাবে এটা কিন্তু একটা পদ্মা সেতুটা একটা আলাদা মানে একটা দৃষ্টান্ত হিসেবে চলে আসবে সারা বিশ্বের কাছে। কারণ এত খরস্রোতা নদীতে এই জাতীয় ব্রিজ করা, এরকম ব্রিজ বলে পৃথিবীর উপর কমই হয়, কারণ নিচে ট্রেন যাবে, উপরে গাড়ি যাবে। তো গাড়িটা আগে হয়ে যাচ্ছে, ট্রেনের কাজও চলছে। এক পর্যায়ে প্রধানমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রোহিঙ্গা ইস্যু, আর এটির সমাধানে সরকারের অবস্থানও পরিষ্কার করেন শেখ হাসিনা। মানুষের দুঃসহায় পাশে যদি না দাঁড়াই তাহলে এটা তো মানবতাকে অবমাননা করা হয়। তো যাক, আমরা চেষ্টা করে যাচ্ছি। তো আমি চাচ্ছি একটা ভালো জায়গায় ওদের ভালোভাবে থাকার একটা ব্যবস্থা, বাচ্চাদের পড়াশোনা, চিকিৎসা যা লাগে আমরা এটা করব। জঙ্গি সন্ত্রাসের প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, এ বিষয়ে সরকার জনসচেতনতা তৈরি করতে সমর্থ হয়েছে। আপনারা প্রত্যেকে নজর রাখেন যে আপনার ছেলে মেয়ে কাদের সাথে মেশে, কোথায় যায়। আর যেমন কলেজ ইউনিভার্সিটি যারা শিক্ষক, তারা খোঁজ নেবে যে কোনো ছেলে মানে অনুপস্থিত আছে কিনা, দীর্ঘদিন অনুপস্থিত থাকলে কেন অনুপস্থিত, কি কারণে, কোথায় গেছে সেটা খোঁজ নেবে। এর আগে দিনটির শুরুতে প্রধানমন্ত্রীর আবাসস্থল হোটেলের বাইরে শান্তি সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। একই স্থানে প্রধানমন্ত্রীর সফরের প্রতিবাদ জানিয়ে মানববন্ধন করে বিএনপি। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, বিএনপি ছোট মন নিয়ে রাজনীতি করে। রোহিঙ্গা সংকটের সময় বিএনপি নেত্রী লন্ডনে একবারও কক্সবাজার গেলেন না কেন, সেই প্রশ্ন রাখেন তিনি। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, শিগগিরই রোহিঙ্গা ক্যাম্পে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে। রাজধানীর সিডাপ মিলনায়তনে জাতীয় উৎপাদনশীলতা দিবসের অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, মানবিক দিক বিবেচনা করে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া হয়েছে। পুরো বিশ্ব প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই পদক্ষেপের প্রশংসা করলেও সমালোচনা করছে শুধু বিএনপি। বিএনপির নেত্রী তিনি কিন্তু লন্ডনে আত্মমানবতার সেবায় তিনি কিন্তু একবারের জন্যও কক্সবাজারে গিয়ে সেই গৃহহারা, সর্বহারা, পিতৃহারা, মাতৃহারা, ভাইহারা সেই দুঃখী মানুষের পাশে গিয়ে তিনি কিন্তু দাঁড়ান নাই, দাঁড়িয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। সুতরাং আমাদের ছোট মনকে বড় করতে হবে, আর ছোট মন নিয়ে রাজনীতি হয় না। এদিকে
এদিকে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেছেন, শেখ হাসিনার দক্ষ পদক্ষেপের কারণে রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিতে সক্ষম হয়েছে বাংলাদেশ। কক্সবাজারের একটি হোটেলে রোহিঙ্গাদের সাহায্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়র, কাউন্সিলর, কর্মকর্তা কর্মচারীদের একদিনের বেতনের 20 লাখ টাকা গ্রহণ করে একথা বলেন ওবায়দুল কাদের। বিশ্বে এ যাবৎ যত শরণার্থী সংকট হয়েছে, বাংলাদেশ যত দ্রুত রেসপন্স করেছে, দ্রুত মানবিক সাহায্য দিয়েছে, আশ্রয় দিয়েছে, এটা পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা। 2000 সোলার প্যানেল, আর সেখানে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা হয়েছে। খুব শিগগিরই আশা করছি 2-1 দিনের মধ্যে কাজ শুরু হবে, আর এতে মোট ব্যয় হবে 2,85 লাখ। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা। 2011 সালে পুঁজিবাজারে ভয়াবহ ধসের জন্য দুর্বল আইন কানুন ও নীতিমালাকে দায়ী করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। এই জন্য আইন নীতিমালা সংস্কারের সরকার বেশি মনোযোগ দিয়েছে বলেও জানান তিনি। সোমবার বিকেলে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদ্বোধন করে অর্থমন্ত্রী জানান, স্বাধীনতার পর শেয়ার মার্কেটে 2 দফা বড় ধরনের ধস নামায় অর্থনীতি বেশ কাবু হয়ে যায়। নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি সংস্কার ও আইন কানুনগুলো স্পষ্ট হওয়ায় 2013 সালের পর পুঁজিবাজার এখন শক্তিশালী অবস্থানে পৌঁছেছে বলে দাবি করেন তিনি। অর্থমন্ত্রী জানান, সরকার রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগকে গুরুত্ব দিচ্ছে। বিনিয়োগকারীরা যেন সহজে বিনিয়োগ করতে পারে সেজন্য প্রশিক্ষণ সহ বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। বিনিয়োগকারীদের ঝুঁকি জেনে বুঝে শেয়ারে বিনিয়োগের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিনিয়োগ শিক্ষা কার্যক্রমে মনোনীত বিএসইসির শুভেচ্ছা দূত বিশ্ব সেরা ক্রিকেটার সাকিব আল হাসান বিনিয়োগকারীদের জেনে বুঝে যাচাই বাছাই করে পুঁজিবাজারে বিনিয়োগের পরামর্শ দেন। বড় ধরনের ধস একবার 90-এর দশকে হলো, আবার আরেকটি বড় ধরনের ধস 21 শতাব্দীর প্রথম দশকের শেষ থেকে শুরু হলো। আমরা দেখতে পেলাম যে এই ধসের কারণ হচ্ছে আমাদের আইন কানুন, আমাদের নীতিমালা অত্যন্ত দুর্বল। চিন্তা ভাবনা করে, লেখাপড়া করে বিনিয়োগ করবেন। দেশি বিদেশি বিনিয়োগকারীদের জন্য জমি প্রাপ্তি, গ্যাস, বিদ্যুৎ ও পানির সংযোগ সহ দরকারি সব সুবিধা এক জায়গায় পাইয়ে দিতে আগামী বছরের জুনে ওয়ান স্টপ সার্ভিস চালু করতে যাচ্ছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা। দুপুরে রাজধানীর একটি হোটেলের সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির নির্বাহী চেয়ারম্যান কাজী মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, দেশ বিদেশের বিনিয়োগকারীরা যাতে ঘরে বসে স্বচ্ছন্দে বিনিয়োগ করতে পারে সে ধরনের অনলাইন সুবিধা সম্বলিত ওয়ান স্টপ সার্ভিস চালু করা হবে। এজন্য আইন ও বিধিমালা সংস্কার আনা হচ্ছে। এ বিষয়ে সংসদের আসছে অধিবেশনে একটি আইন পাশ হতে পারে। বিডার চেয়ারম্যান আরো জানান, ক্রমবর্ধমান অর্থনীতির সাথে তাল মেলাতে দেশে বিপুল বিনিয়োগ হবে। এজন্য বিনিয়োগকারীদের যেন বিভিন্ন এজেন্সির দাঁড়ে দাঁড়ে ঘুরতে না হয় সেজন্য বিনিয়োগ পরিবেশ উন্নত করতে হবে। এ সময় অনুষ্ঠানে ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের সিনিয়র ইকোনমিস্ট এম মাসরুর রিয়াজ জানান, সরকারের পদক্ষেপের ফলে বাংলাদেশ আগামী 5 বছরে ইজ অফ ডুইং বিজনেস সূচকে 176 থেকে 99তম অবস্থানে উঠে আসবে। আমরা ইনিশিয়ালি প্রমিনেন্ট বড় বড় সার্ভিস যেমন কি ইলেকট্রিসিটি, আপনার ওয়াটার, তারপরে লাইসেন্স, পারমিট, কনস্ট্রাকশন পারমিট ইত্যাদি এই সমস্ত জিনিসগুলো আমরা ইন্ট্রোডিউস করবো। একেবারে ঘরে থেকেই আমি চাচ্ছি যাতে অনলাইন তারা এই সমস্ত এগুলো পেতে পারে। আপনারা জানেন যে ইজ অফ ডুইং বিজনেসে 176তম আছে। আমরা এটাকে 99-এর মধ্যে নিয়ে আসতে চাই আগামী 5 বছরের মধ্যে, এবং এই সামগ্রিক লক্ষ্যে আমরা যে কাজ করছি তার অংশ হিসাবে এই ওয়ান স্টপ সার্ভিস। নিচে সিবিসিটা সংবাদ বিরতি ফিরছি জানিয়ে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 6.34% বাড়ানোর প্রস্তাব প্রেসকো। এক টনের বেশি চাল বা গমের মজুতকারী ব্যবসায়ীদের খাদ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ বাধ্যতামূলক জানিয়েছেন খাদ্যমন্ত্রী। স্বাগত আরো একবার বাংলা বিষয় সংবাদে।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে 6.34% বাড়ানোর প্রস্তাব দিয়েছে ডেসকো। বর্তমান পাইকারি দামের ভিত্তিতে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের কাছে এই প্রস্তাব দিয়েছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি ডেসকো। এই ক্ষেত্রে প্রস্তাবিত পাইকারি বিদ্যুতের দাম বাড়ানো হলে তা সমন্বয়ের দাবিও জানিয়েছে প্রতিষ্ঠানটি। প্রস্তাবে বলা হয়েছে গত 8 বছরে 9 দফায় বিদ্যুতের পাইকারি দাম বেড়েছে 202%। একই সময়ে খুচরা দাম বেড়েছে 90%। ফলে বিতরণ ব্যয় সহ ইউনিট প্রতি ঘাটতি হচ্ছে 52 পয়সা। প্রস্তাব বিবেচনায় নিয়ে 8 পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বিইআরসি। শেরপুরের নালিতাবাড়িতে পুলিশি নির্যাতনে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এছাড়া আলাদা ঘটনায় নরসিংদী, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা থেকে 4 জনের লাশ উদ্ধার করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ির কাচারি পাড়ায় গ্রেফতারের পর বিশ্বজিৎ দে নামে এক যুবকের মৃত্যু হয়। পরিবারের দাবি তাকে নির্যাতন করে হত্যা করেছে পুলিশ। এ ঘটনায় লাশ নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। নিহতের পরিবার জানায় পূজার ছুটিতে ঢাকা থেকে বাড়িতে গেলে রবিবার সন্ধ্যায় তাকে আটক করে পুলিশ। পরে যুবলীগ নেতার মুচলেকায় ছেড়ে দেওয়া হয়, কিন্তু বাসায় যাওয়ার পথে বিশ্বজিৎ অসুস্থ হয়ে পড়ে। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। অভিযোগ অস্বীকার করে পুলিশ জানিয়েছে গাঁজা সহ আটক করা হলেও তাকে নির্যাতন করা হয়নি। এদিকে কুড়িগ্রামের নাগেশ্বরীতে নিখোঁজের 3 দিন পর ওষুধ ব্যবসায়ী জহুরুল ইসলামের মরদেহ উদ্ধার করে পুলিশ। আটক করা হয়েছে এক ভ্যান চালককে। ওই ভ্যান চালকের বাড়িতে দাওয়াত খাওয়ার কথা বলে নিখোঁজ হন তিনি। অন্যদিকে নরসিংদীর মনোহরদের গোতাশিয়া থেকে অজ্ঞাত নারীর অর্ধগলিত লাশ, নীলফামারীতে নিখোঁজের 20 দিন পর এক তরুণীর লাশ এবং চুয়াডাঙ্গার খাসপাড়ায় নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে পুলিশ। 1 টনের বেশি চাল বা গমের মজুত আছে এমন সব ব্যবসায়ীর জন্য খাদ্য অধিদপ্তরের লাইসেন্স সংগ্রহ বাধ্যতামূলক বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। সোমবার সকালে সচিবালয়ে সারা দেশের খাদ্য কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে তিনি জানান, চলতি মাসের মধ্যে ব্যবসায়ীরা লাইসেন্স না নিলে আইনানুগ ব্যবস্থা নেবে খাদ্য অধিদপ্তর। খাদ্যমন্ত্রী বলেন, নিত্য প্রয়োজনীয় খাদ্য আইন অনুযায়ী চাল ও গম ব্যবসায়ীদের খাদ্য অধিদপ্তরের লাইসেন্স নেওয়া ও প্রতি 2 সপ্তাহে মজুদের রিপোর্ট জমা দেওয়া বাধ্যতামূলক থাকলেও খাদ্য কর্মকর্তাদের অজ্ঞতার কারণে তা এতদিন সম্ভব হয়নি। সরকার কৃত্রিমভাবে চালের সংকট সৃষ্টিকারীদের চক্রান্ত নস্যাৎ করে দিয়েছে দাবি করে খাদ্যমন্ত্রী জানান, এখন আর সরকারি মজুদে কোনো সংকট নাই। এক প্রশ্নের জবাবে খাদ্যমন্ত্রী বলেন, বাজারে চালের দাম এখন কিছুটা কমেছে আর ভবিষ্যতে আরো কমবে, তবে কবে নাগাদ চালের দাম স্বাভাবিক হবে এই প্রশ্নের জবাব দিতে পারেননি খাদ্যমন্ত্রী। আগামী জাতীয় নির্বাচনে জেলা প্রশাসকের বদলে জেলা জজদের রিটার্নিং কর্মকর্তা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ মুসলিম লীগ। সোমবার সকালে নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিয়ে 24 দফা প্রস্তাব তুলে ধরেন দলটির মহাসচিব কাজী আবুল খায়ের। নির্বাচনকে সুষ্ঠু ও প্রভাবমুক্ত করতে ভোটের 3 মাস আগে সংসদ বিলুপ্ত করতে কমিশনের কার্যকর উদ্যোগ দেখতে চায় বাংলাদেশ মুসলিম লীগ। পরে বিকেলে নির্বাচন কমিশনের সংলাপে যোগ দিয়ে বাংলাদেশ খেলাফত আন্দোলনের 16 সদস্যের প্রতিনিধি দল 38 দফা প্রস্তাব দেন। দলীয় সরকারের অধীনে নির্বাচনে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তত্ত্বাবধায়ক সরকারের মতো নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার সুপারিশ করেন তারা। বিচারিক ক্ষমতা সহ সেনা মোতায়েনের দাবি ছিল সংলাপে অংশ নেওয়া 2 দলেরই। শরীয়তপুরে বাস মিনিবাস মালিক ও শ্রমিকদের সংঘর্ষে জেরে শরীয়তপুরের সকল রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। সংঘর্ষে 3 পুলিশ সহ অন্তত 17 জন আহত হয়েছে। সোমবার বেলা 12টার সময় পৌর বাস টার্মিনালে শ্রমিক ও মালিক পক্ষের সংঘর্ষ হয়। এরপরই শরীয়তপুর থেকে সারা দেশের বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিক ও শ্রমিক নেতারা। পুলিশ জানায়, শরীয়তপুর মাঝিরঘাট রুটের সিটিং সার্ভিস বাসের সিরিয়াল নেওয়া নিয়ে বাক বিতণ্ডায় জড়িয়ে মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে এই সংঘর্ষ বাধে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় 3 জনকে আটক করা হয়েছে। এদিকে হঠাৎ করে বাস চলাচল বন্ধ করে দেয় বিপাকে পড়েছেন যাত্রীরা। 1 অক্টোবর থেকে 22 দিন ইলিশ শিকার নিষিদ্ধের সুফল নিয়ে আশাবাদী নয় জেলেরা। কারণ প্রজনন মৌসুম পাল্টে গেলেও নিষেধাজ্ঞার সময় পাল্টায়নি মৎস্য অধিদপ্তর। নিষেধাজ্ঞার সময় বিকল্প কর্মসংস্থান সহ প্রতিবেশী দেশের জেলেদের মাছ ধরা বন্ধে কঠোর নজরদারির দাবি তাদের। সহকর্মী শাহিন হাসান ও জহিরুল ইসলাম মিরনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। প্রজনন মৌসুমে সরকারের নেওয়া পদক্ষেপে প্রতি বছরই বাড়ছে ইলিশের উৎপাদন। এই পদক্ষেপের পক্ষে জেলে এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীরাও। তবে নিষেধাজ্ঞার সময় নিয়ে আপত্তি তাদের। আছে মৎস্য অধিদপ্তরের সমন্বয়হীনতার অভিযোগও। মাছ তো এখনো ডিম হয়নি, তারপর তো বন্ধ দিছে, ঠিক আছে আমরা মানতেছি। মৎস্য অধিদপ্তরের যে
অফিসার আছে, তারা যদি আমাদের জেলেদের সাথে যদি একটু আলোচনা করে এই সময়টা নির্ধারিত করে তাহলে মনে হয় একটু ভালো হয়। কোন রকমের কোনো কিছু ধরার কোনো কায়দা নাই, এই আমাদের সাদা মাছের উপরেই জীবনযাপন চলবে। সোরাভাবে আরো ধরতেছে, রাত্রি অভিযান দিতে হইবে। নিষেধাজ্ঞার সময়ে ভারতের জেলেরা অবাধে মা ইলিশ ধরছে বলে অভিযোগ জেলেদের। পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের ট্রলারগুলো যখন বাংলাদেশের জেলেরা সাগরে থাকেন না, তখন চোরাই পথে এসে তারা একেবারে আমাদের এই মোহনা থেকে, যেখানে মা ইলিশরা ঝাঁকে ঝাঁকে এসে ডিম ছাড়বে, সেখান থেকে এই মাছ মেরে নিয়ে যাচ্ছে। এছাড়া এ সময় দেওয়া প্রণোদনার কমতির অভিযোগ তাদের। সরকারি বেসরকারি বিভিন্ন প্রকল্পের আওতায় বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করা হলেও তা খুবই কম। এখন আমরা যদি সরকার থেকে কোনো অনুদান পাইতাম তাহলে আমাদের এটা ভালো হতো। নিষেধাজ্ঞার সময়ে সব জেলেকে প্রণোদনার আওতায় আনার কথা জানালেন মৎস্য কর্মকর্তা। জানান সীমাবদ্ধতার কথাও। কাউকে কাউকে ছাগল দেওয়া হয়েছে, কাউকে কাউকে বিভিন্ন ধরনের গাছ দেওয়া হয়েছে, কাউকে পোনা দেওয়া হয়েছে, এবং তাদের যারা গৃহিণী আছে তাদেরকেও বিভিন্ন ট্রেডে আমরা বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি, বিভিন্ন জিনিস তারা তৈরি করে সেগুলো বিক্রি করছে। যাত্রার সময় প্রতি বছর 4 মাস দেয়, এটা তো আগে ইলিশের সময় ভরা প্রজন্ম বছর শুধু গত বছর আমরা জেলেদেরকে 20 কেজি করে সব দিয়েছি, এবছর এখনো আমরা কোনো নির্দেশনা পাই। এদিকে বিধিনিষেধ থাকলেও থেমে নেই ইলিশ শিকার, তাই এ ব্যাপারে মৎস্য অধিদপ্তরের আরও নজরদারি জরুরি। বাংলাভিশন নিউজ ডেস্ক। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালন হচ্ছে বিশ্ব বসতি দিবস। দিবসটি এবারের প্রতিপাদ্য গৃহায়ন নীতিমালা সাধ্যের আবাস। এ উপলক্ষে রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে র্যালি বের হয়। তা উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। এ সময় তিনি বলেন, জনগণের বাসস্থান নিশ্চিতে কাজ করে যাচ্ছে সরকার। র্যালিটি বিভিন্ন রাস্তা ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। এতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদুল্লাহ খন্দকার, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান খন্দকার আখতারুজ্জামান সহ কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। এবার আরো কিছু খবর নিয়ে রয়েছে একটি ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের উখিয়ার কাছাকাছি ঘুমদুম রোহিঙ্গা ক্যাম্পে শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড। 750টি পরিবারে বিতরণ করা ত্রাণের মধ্যে ছিল 65 মেট্রিক টন চাল, 13 মেট্রিক টন ডাল সহ আলু, জিরা, লবণ, চিনি, বিস্কুট ও ফিটকারি। এ সময় ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান খন্দকার সাকিব আহমেদ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে 5750টি পরিবারের জন্য ত্রাণ সামগ্রী উখিয়া কলেজে স্থাপিত সেনা ক্যাম্পে হস্তান্তর করা হয়। ওয়ালটন পণ্যের ক্রেতাদের ডিজিটাল রেজিস্ট্রেশনে উদ্বুদ্ধ করতে ক্যাশ ভাউচার ডিক্লারেশন প্রোগ্রাম শুরু হয়েছে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এই কর্মসূচি চলাকালে প্রতিদিন সর্বোচ্চ 20 লাখ টাকা ক্যাশ ভাউচার পেতে পারেন ক্রেতারা। অফারটি চলবে আগামী 31 ডিসেম্বর পর্যন্ত। ডিজিটাল রেজিস্ট্রেশনে ক্রয়কৃত পণ্য ও সেবার বিস্তারিত তথ্য সংরক্ষণ করায় আরও দ্রুত ও উন্নত বিক্রয়োত্তর সেবা নিশ্চিত করা হবে বলে জানানো হয় ওয়ালটনের পক্ষ থেকে। কুমিল্লার হোমনায় ভবেশ সুপারমার্কেটে উদ্বোধন করা হলো মিনিস্টার মাইওয়ানের 92তম শোরুম। এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাইফুর রহমান আজাদ। মিনিস্টার মাইওয়ান পণ্যের বিস্তারিত তুলে ধরেন মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের শোরুম বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ শামসুজ্জামান। বক্তব্য রাখেন হোমনা পৌর মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন বাবুল, হোমনা শোরুমের ইনভেস্টর গুলজার আহমেদ সহ অন্যরা। নিচ্ছে আবারও সিবিসি টাইল সংবাদ বিরতি, সাথেই থাকুন। ফিরে এসে থাকছে দেহ ঘড়ির আণবিক সূত্র উদ্ভাবনের জন্য চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন 3 মার্কিন বিজ্ঞানী হল, রোসব্যাশ ও ইয়াং। বাংলাদেশের বিরুদ্ধে 333 রানে প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে এগিয়ে দক্ষিণ আফ্রিকা। আবারও স্বাগত বাংলা ভিশন সংবাদে। আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পদক জয় করলে যুক্তরাষ্ট্রের 3 বিজ্ঞানী জেফ্রি হল, মাইকেল রোসব্যাক ও মাইকেল ইয়ং। পৃথিবীর
ঘূর্ণন গতির সাথে তাল মিলিয়ে মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গের প্রাত্যহিক কার্যক্রম ও আচরণগত পরিবর্তন উদ্ভাবনের জন্য তাদের এই পদক দেওয়া হচ্ছে। দেহঘড়ি আণবিক সূত্র অর্থাৎ মানব দেহের কোষ কিভাবে সময়ের হিসেব করে তা উদ্ভাবন করেছেন এই 3 বিজ্ঞানী। নোবেল কমিটির সংবাদ সম্মেলনে জানানো হয়, মানুষের সুস্থ থাকার স্বার্থে যুগান্তকারী উদ্ভাবন এটি। দেহঘড়ির আণবিক সূত্র মেনে প্রতিদিন ঘুমে যাওয়া ও জেগে ওঠার প্রক্রিয়া মেনে চলে মানবদেহ। এটি আমাদের মন, দেহের তাপমাত্রা, স্থূলতা ও হরমোন পরিবর্তনে সরাসরি প্রভাব ফেলে। 24 ঘন্টার এই চক্রে দীর্ঘস্থায়ী অনিয়ম টাইপ 2 ডায়াবেটিস, ক্যান্সার ও হার্টের রোগে আক্রান্ত হবার সংখ্যা বাড়িয়ে দেয়। আর এই অনিয়ম স্বল্প সময়ের জন্য হলে ভুলে যাওয়ার রোগে আক্রান্ত হবার প্রবণতা বেড়ে যায়। মিয়ানমার সরকারের প্রতিনিধিদের কঠোর নজরদারিতে রাখাইনের 3টি এলাকা পরিদর্শন করেন তারা। মিয়ানমার সরকার গেল মাসের শেষ দিকে জাতিসংঘ পরিদর্শকদের রাখাইনে যেতে বাধা দিলে ব্যাপক সমালোচনার মুখে পড়ে। ফ্রান্সের মার্সেই শহরের একটি রেল স্টেশনে ছুরিকাঘাতে 2 নারীকে খুন করা হয়েছে। পরে পুলিশের গুলিতে নিহত হয় হামলাকারী। একে সন্ত্রাসী হামলা হিসেবে উল্লেখ করেছে পুলিশ। হামলাকারীকে নিজেদের যোদ্ধা বলে দাবি করেছে জঙ্গি সংগঠন আইএস। হামাসের সাথে টানা 10 বছরের ক্ষমতার দ্বন্দ্ব মেটানোর অংশ হিসেবে গাজা সফর করেছেন ফিলিস্তিনের প্রধানমন্ত্রী রামি হামদাল্লাহ। সংক্ষিপ্ত সমাবেশে অংশ নিয়ে তিনি জাতীয় ঐক্য গড়তে ফাতাহ ও হামাসের দ্বন্দ্ব মিটিয়ে ফেলার আহ্বান জানান। 2011 সালে মিশরের মধ্যস্থতায় একসাথে কাজ করতে সম্মত হয় ফাতাহ নিয়ন্ত্রিত পশ্চিম তীর ও হামাস নিয়ন্ত্রিত গাজার শীর্ষ নেতারা। স্বাধীনতার প্রশ্নে গণভোটে জয়ের দাবি করেছেন স্পেনের স্বায়ত্তশাসিত কাতালানিয়ার আঞ্চলিক সরকারের প্রেসিডেন্ট কার্লোস পুজদেমন্ত। টেলিভিশন ভাষণে তিনি বলেন, স্বাধীন হওয়ার অধিকার পেয়েছে কাতালান। রবিবারের সহিংস গণভোটে স্বাধীনতার পক্ষে ভোট পড়ে 90%। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার ক্লেমন খেলার সংবাদ। পচেফস্ট্রোম টেস্ট। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পচেফস্ট্রোম টেস্টের শেষ দিনে দাঁড়াতে পারেনি বাংলাদেশ। অমার্জনীয় ব্যাটিং ব্যর্থতায় 1 ঘন্টা 20 মিনিটেই 90 রানে শেষ টাইগারদের প্রতিরোধ। 333 রানে প্রথম টেস্ট জিতে 2 ম্যাচের সিরিজে এগিয়ে গেছে প্রোটিয়ারা। হাতে 7 উইকেট থাকায় আশা ছিল সারাদিন ব্যাট করে ড্রর জন্য লড়বে বাংলাদেশ দল, কিন্তু প্রোটিয়া বোলিং এর সামনে বাংলাদেশ টিকতে পারল না এক সেশনও। কেশব মহারাজের স্পিন আর কাগিসো রাবাদার পেস আক্রমণে শেষ দিনে শেষ 7 উইকেটে মাত্র 41 রান যোগ করে গুটিয়ে যায় টাইগারদের দ্বিতীয় ইনিংস। শেষ দিনে বাংলাদেশ মাত্র 17 ওভার 1 বল খেলে হারিয়েছে 7 উইকেট। দিনের শুরুতে মুশফিক মাহমুদুল্লাহ লিটন দাসকে ফেরত পাঠিয়ে ধ্বংসযজ্ঞের শুরুটা করেন পেসার রাবাদা। এরপরই যোগ দেন আগের দিন ইমরুলকে শিকার বানানো স্পিনার মহারাজ। একে একে সাব্বির, তাসকিন ও মুস্তাফিজকে ফেরত পাঠিয়ে সফরকারী দলকে গুটিয়ে দেন 90 রানে। শফিউল হন রান আউট আর মিরাজ অপরাজিত থাকেন 15 রানে। তাসের খড়ের মতোই উড়ে যায় বাংলাদেশের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার 3 উইকেটে 496 রানের জবাবে 320 করেছিল বাংলাদেশ। টেস্টে এই নিয়ে নভেম্বর 100-র নিচে অল আউট হলো বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যা প্রথমবার। প্রোটিয়াদের বিপক্ষে 2002 সালে করা 102 রান ছিল টাইগারদের আগের সর্বনিম্ন স্কোর। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভায় অনুমোদন দেওয়া হয়েছে 2017 সালে সংশোধিত গঠনতন্ত্র। এর মাধ্যমে বৈধতা দেওয়া হলো 2012 গঠনতন্ত্র ও এর অধীনে নির্বাচিত বোর্ডের কমিটিকে। রাজধানীর একটি হোটেলে আজ অনুষ্ঠিত হয়েছে বিসিবির বার্ষিক সাধারণ সভা ও বিশেষ সাধারণ সভা। সংশোধিত গঠনতন্ত্র জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক অনুমোদন শেষে নির্বাচন কমিশন গঠন করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে, জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। 4 বছর পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভা। বার্ষিক সাধারণ সভায় 172 জন সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন 105 জন। এজিএম ও ইজিএম এ উপস্থিত কাউন্সিলরদের সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে বিসিবির সংশোধিত গঠনতন্ত্র 2017। পরিবর্তন বলতে আগের গঠনতন্ত্রে এনএসসির কোটায় পরিচালক আসতেন 3 জন, এবার তাদের একটি পদ কমিয়ে 2-এ নামিয়ে আনা হয়েছে। মূলত এবার এজিএম ও ইজিএম এ বৈধতা দেওয়া হয়েছে আগের গঠনতন্ত্রের অধীনে নির্বাচিত কমিটিগুলোকে। 8 থেকে এই পর্যন্ত যা যা আছে, যতগুলো এজিএম ইজিএম হয়েছে, যা যা সংশোধিত, আমরা সবগুলোকেই আমরা এখানটায় এই
অন্তর্ভুক্ত করে সবগুলোরই অ্যাপ্রুভাল দিয়ে রেখেছি। সর্বশেষ যেটা করেছি যে 2017-তে যে চেঞ্জগুলো ছিল ওটাই করেছি, ওখানটায় তেমন কোনো পরিবর্তন আমরা আনিনি। সাধারণ সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানান, তাদের 4 বছর মেয়াদে বিসিবির তহবিলে ফিক্সড ডিপোজিট করা হয়েছে 500 কোটি টাকা। তীব্র সমালোচনায় বিদ্ধ করেছেন সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরীকে। মাঝখানে গ্যাপ আবার খুঁজে পাবে কেউ না কেউ, কারণ আপনারা জানেন যে সবসময় ফাঁক ফোকর খুঁজে বেড়াচ্ছে, তো তখন বলবে যে ওই পিরিয়ডটার তলে কি হলো, ওটা তো অ্যাপ্রুভড হয়নি এজিএম এ বা ইজিএম এ। তো আমরা যা করেছি একদম প্রত্যেকটা যা যা করা ছিল লিগ্যাল অ্যাডভাইস নিয়ে যা যা যেরকম করার কথা সেটাই করেছি। 13 অক্টোবর শেষ হচ্ছে এই কমিটির মেয়াদ। এর মধ্যে নির্বাচন না দিতে পারলে বিসিবি কিভাবে চলবে তার কোনো সঠিক সিদ্ধান্ত দিতে পারলেন না বিসিবি সভাপতি। 15 কার্যদিবস পরে 16 কার্যদিবসের মধ্যে নতুন নির্বাচিত কমিটির কাছে ক্ষমতা হস্তান্তর করবে এই কমিটি। So this is what is in the constitution. So আমাদের জানা মতে যদি আমরা সময় মতো আমাদের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন ঘোষণা করে দেই, তাহলে যারা জিতে আসবে নির্বাচনে সেই সময় তাদেরকে আমরা এটা হস্তান্তর করব। ডে টু ডে অপারেশন চালানোর জন্য যে কাজকর্ম সেটা করে নির্বাচনটা যাতে সুষ্ঠুভাবে সেই জন্যই সহযোগিতা করবে নির্বাচন কমিশনকে। মনির হোসেন খান, বাংলা ভিশন, ঢাকা। হকি 11 অক্টোবর থেকে শুরু হচ্ছে এশিয়া কাপ হকির 10ম আসর। মাওলানা ভাসানী হকি স্টেডিয়ামে এশিয়ান হকির এই সেরা উৎসব খেলবে স্বাগতিক বাংলাদেশ সহ 8টি দেশ। টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, ওমান ও শ্রীলঙ্কা। টুর্নামেন্টের প্রস্তুতি ও অগ্রগতি জানাতে হকি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ হকি ফেডারেশন। সেখানে জানানো হয়, উদ্বোধনী অনুষ্ঠানে কোনো আড়ম্বর না থাকলেও সমাপনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করে তোলার প্রস্তুতি চলছে। 40 মিনিটের সমাপনী অনুষ্ঠানে তুলে ধরা হবে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য এবং কৃষ্টি। প্রতিযোগিতায় অংশ নিয়ে 8 দেশের পরিচিতিমূলক অনুষ্ঠান ও দলগুলোর হকির ঐতিহ্য তুলে ধরা হবে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক ও সাবেক জাতীয় হকি তারকা আব্দুস সাদেক আরো জানান, সমাপনী অনুষ্ঠান শেষ হবে মনোমুগ্ধকর আতশবাজির মধ্য দিয়ে। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এশিয়ান হকি ফেডারেশনের নির্বাহী সদস্য ও বাংলাদেশ হকি ফেডারেশনের সহসভাপতি আব্দুর রশিদ, 2 সহসভাপতি খাজা রহমতুল্লাহ ও শফিউল্লাহ আল মুনির এবং টুর্নামেন্ট কমিটির সম্পাদক সাবেক জাতীয় হকি তারকা মামুনুর রশিদ। লা লিগা ফুটবলের খবর। এবারে লা লিগায় অবশেষে ঘরের মাঠে জয় পেল রিয়াল মাদ্রিদ। কাল স্কোর জোড়া গোলে 2-0 এসপানিওলকে হারায় বর্তমান চ্যাম্পিয়নরা। এই জয়ে লিগ লিডার বার্সেলোনার কাছে 7 পয়েন্টে পিছিয়ে পড়া রিয়াল উঠেছে 5ম স্থানে। সান্তিয়াগো বার্নাবুতে ম্যাচের 23 সেকেন্ডে গোল পেতে পারত রিয়াল। এসপানিওল গোলরক্ষক লোপেসকে একা পেয়েও লক্ষ্য পেতে ব্যর্থ হন ইসকো। তবে 30 মিনিটে রোনালদোর বাড়ানো বল ধরে কোনাকুনি শটে তা জালে পাঠাতে ভুল হয়নি তার। 71 মিনিটে স্পেনের মিডফিল্ডারই ব্যবধান বাড়ান। বাদিক থেকে মার্কো আসেনসিওর বাড়ানো বল ধরে 16 গজ দূর থেকে জোরালো শটে লক্ষ্যভেদ করেন ফর্মে থাকা ইসকো। নিজেদের মাঠে লিগের প্রথম 2 ম্যাচ ড্র করার পর রিয়াল বেতিসের কাছে 1-0 হেরেছিল জিদানের দল। 7 খেলায় 4 জয় 14 পয়েন্ট নিয়ে লিগের টেবিলের 5মে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা। বার্সেলোনা পূর্ণ 21 পয়েন্ট নিয়ে শীর্ষে, সেভিয়া 16 পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে, ভ্যালেন্সিয়া ও অ্যাটলেটিকো মাদ্রিদ সমান 15 পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছে। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাষ্ট্রপতির কাছে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার 1 মাসের ছুটি চাইলেন, সরকারের ভূমিকার সমালোচনা বিএনপির। লাস ভেগাসে খ্রিস্টান বন্দুকধারীর গুলিবর্ষণে নিহত 50, আহত 4 শতাধিক। সাম্প্রতিক মার্কিন ইতিহাসে সবচেয়ে রক্তক্ষয়ী ঘটনায় হামলাকারী ও পুলিশের গুলিতে নিহত। রোহিঙ্গাদের প্রত্যাবাসনে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠনে রাজি বাংলাদেশ ও মিয়ানমার। পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেশটির সফররত মন্ত্রী শোয়েব বৈঠক। কে কি দেবে অপেক্ষা না করে মানবতার দৃষ্টিতে রোহিঙ্গাদের পাশে দাঁড়িয়েছে সরকার, যুক্তরাষ্ট্রে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ থাকছে রাত 1টায়, দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের সবশেষ সংবাদ সবার আগে জানতে গ্রামীণফোন বাংলা লিংক ও এয়ারটেল থেকে ডায়াল করুন 1616 এই নাম্বারে। এতক্ষণ সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।